সাগরনী হত্যার ঘটনাটা শুরু থেকেই এক ধরনের ধোঁয়াশা। এতবার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়েছে, এখন পর্যন্ত সম্ভবত 117 বার সময় পিছিয়েছে। যে পুলিশ যে স্টেটমেন্টটা দিল এটা তো রাষ্ট্রপক্ষের সঙ্গে মিলছে না, বা আমার বিশ্বাস হয় না যে ডিসেম্বরে নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত জামায়াত, এনসিপি, বিএনপি একসঙ্গে না বলবে যে নির্বাচন দেন বা রোডম্যাপ ঘোষণা করেন বাই জুন, ততক্ষণ পর্যন্ত সরকার নির্বাচনের ট্রেনে উঠবে বলে আমার মনে হয়। দেশ আগের জায়গায় যাবে কিনা এই কোশ্চেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, একজন সাহিত্যিক, লেখক এবং একজন সংস্কৃতি মনা মানুষ আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। অনেক বিশেষণ দিল। আপনার আরো অনেক বিশেষণ আছে যেগুলো বাদ দিয়েছি ছোট করবার জন্য। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজ আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য খবর হচ্ছে, খবরগুলো সব খবরেরই গোড়ার খবর। দেশ আসলে রাজনীতি এবং দেশ দুটোই নির্বাচনের ট্রেনে উঠে গেছে। এখন এই ট্রেনটি কখন ছাড়বে এবং গন্তব্যে পৌঁছাবার পথ কি হবে সেটি নিয়ে সব মহলেই এক ধরনের আলাপ আলোচনা আছে। আমরা আজকে আমিন ভাইয়ের মুখ থেকে শুনবো। আমিন ভাই, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো একেবারেই সমাগত। শুধু দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বাকবিতণ্ডা চলছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা সে আলোচনাটির আগে আরেকটি বিষয় জানতে চাই, যেটি আজকে হঠাৎ করে আমাদের মধ্যে এক ধরনের সংশয় বা সন্দেহ বা বিতর্ক সৃষ্টি করেছে জনমনে। সেটি হচ্ছে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের আরও 6 মাস পিছিয়েছে টাস্কফোর্স, এবং এই মামলার সকল নথিপত্র পুড়ে গেছে বলে উচ্চ আদালতকে জানানো হয়েছে। শুধুই কি সাগর রুনি হত্যাকাণ্ডের আলামত পুড়ে গেছে, না ডিবি অফিসে বিগত সরকারের সময় ডিবি অফিস সহ বিভিন্ন অফিস থেকে এরকম অনেক আলামত খোয়া গেছে? আপনার কাছে কি মনে হয়? আপনি কি আজকের এই কথার রেশ ধরে আরও কি কোনো সন্দেহ আপনার মধ্যে জন্ম নেয়? ধন্যবাদ সাইদ ভাই। আজকে দুপুরের দিকে যখন সব টেলিভিশন ব্রেকিং দিল যে রাষ্ট্রপক্ষ বলেছে হাইকোর্টকে যে সাগরনী হত্যা মামলার ডিবির কাছে যে নথিপত্র ছিল সেগুলো পড়ে গেছে, এবং এরপরে যে উচ্চ একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে বিভিন্ন বাহিনীর লোকজনকে নিয়ে, তাদেরকে 6 মাস সময় দিয়েছে। তার কিছুক্ষণ পরেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন কমিশন, মানে আপনার ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারা একটা বিবৃতি দিয়েছে। আপনি দেখেছেন কিনা, তাদের যে ফেসবুক পেজে তারা লিখেছে বিশেষ বিবৃতি: বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত সাগরনী হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। এটি তারা এই জাস্ট কিছুক্ষণ আগে স্টেটমেন্ট দিল। এখন এখানে প্রশ্ন অনেকগুলো। প্রথমত কথা হচ্ছে, রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে যখন বলেছে নথি পুড়ে গেছে, তারা মিথ্যা বলেছে নাকি ডিবি মিথ্যা বলছে, মানে পুলিশ মিথ্যা বলছে? আচ্ছা, যদি পুড়ে না গিয়ে থাকে তাহলে এখন পুলিশের দায়িত্ব হবে এই যারা তদন্ত করছিলেন বা করছেন তাদের কাছে নথিগুলো দেয়া। আর রাষ্ট্রপক্ষ কেন বলবে যে পুড়ে গেছে? তার মানে তারা তদন্ত করতে গিয়ে যখন নথি চেয়েছেন তখন হয়তো পাননি, না পাওয়ার পরে হয়তো তাদের কি বলা হয়েছে নথি নেই, পুড়ে গেছে। একদম শূন্যের উপরে দাঁড়িয়ে তো রাষ্ট্রপক্ষ হাইকোর্টের মতো জায়গায়, উচ্চ আদালত এই কথা বলার কথা না। তাহলে হয় পুলিশ কিংবা রাষ্ট্রপক্ষ কোনো একটা পক্ষ সত্য গোপন করছেন, অথবা তৃতীয় যে সংখ্যাটা আমার হয় যে আসলে রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে কি বলেছেন। অনেক সময় মিসলিডিং নিউজ আমরা করি, আমাদের হতে পারে সেটা। হ্যাঁ, অনেক সময় ভুল বুঝি আমরা যে হয়তো উনি বলেছেন যা, আমরা তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা হয়তো কোনো একটা জিনিস স্পিক করতে গিয়ে সত্যের একটু এদিক ওদিক হয়ে গেছে কিনা আমি জানি না। উচ্চ আদালত থেকে কিন্তু এটির কোনো ক্লারিফিকেশন আসেনি। এখন দুটি জায়গা থেকে ক্লারিফিকেশন লাগবে। আমি সেটাই বলতাম যে পুলিশ তো খুবই শর্ট একটা, এবং তারা এটা শিরোনাম দিয়েছে বিশেষ বিবৃতি। পুলিশের উচিত হবে এটা ব্রিফ করে ডিটেইল বলা, এবং নথিপত্র যে পুড়ে যায়নি সেটা বিশ্বাস করাতে হবে আমাদেরকে, নাগরিকদেরকে। তার মানে নথিপত্র হাজির করতে হবে, এবং হাইকোর্টকে, তাহলে হাইকোর্টে যারা যেই রাষ্ট্রপক্ষ বলেছে যে পুড়ে গেছে তাদেরকে তাহলে ব্যাখ্যা দিতে হবে যে কিসের ভিত্তিতে আপনি বললেন পুড়ে গেছে।
খুবই সন্দেহ। এবং আপনি আরেকটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন যে শুধুই সাগররুনির নথিপত্র পুড়ে গেল কেন। একটা সেন্সিটিভ জায়গা থেকে ডিবি বলেন, এসবি বলেন, অর্থাৎ রাষ্ট্রের যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর অফিস, ডিবি বা গোয়েন্দা বাহিনীর অফিস থেকে একেবারেই কেপিআই সেইখানে কি করে পড়ে? জুলাই অভ্যুত্থানের সময় সরকারের অনেক অফিস পড়েছে আমরা জানি। যদি তাই হয় তাহলে ওইখানে ওই ডিবি অফিসে যেই রুমের মধ্যে সাগররুনির নথিপত্র ছিল সেইখানে তো আরো অনেক নথিপত্র ছিল, এর চেয়েও গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে পারে। ইভেন পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টও অনেক সময় ডিবির কাছে থাকে, কিন্তু জব্দ থাকে। সেই তাহলে কারো পাসপোর্টও কি পুড়ে গেল? তো এই প্রশ্ন তো তোলা উচিত। তো এই প্রশ্নটা আমরা তুললাম। এবং আমি এর সঙ্গে সাপ্লিমেন্টারি করি যে সাগররুনি হত্যার ঘটনাটি বা এই মামলাটি সম্ভবত পৃথিবীর একমাত্র কেস যার এতবার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়েছে। এখন পর্যন্ত সম্ভবত 117 বার সময় পিছিয়েছে। এবং এই প্রতিবেদন দেওয়ার সময় যখন 95-96তম বার পেছায়, আমি তখন একটা পত্রিকা লিখেছিলাম যে আমরা 100তম উদযাপন করব। তো 100তম উদযাপনের পরে আরো 17 বার শেষ পৃথিবীর কোনো মামলায় সম্ভবত। এখন কি তাহলে এরকম প্রশ্ন আমাদের মনে বা নাগরিক মনে জন্ম নিতে পারে কিনা, এখন পুলিশ বা যারা তদন্তকারী সংস্থা তারা এই নথি উদ্ধারের তদন্তে কতদিন লাগে? এই আপনার 117 বার লাগলো শুধু নথি ছিল তখন, ধরে নিচ্ছি এখন নথি নেই, তাহলে আরো কত বছর, আরো কত শতবার এখন নথি খোঁজার জন্য তো এক ধরনের তদন্ত লাগবে। এবং নথি কেন পুড়লো অথবা পুড়লো না, অথবা এই যে কথাবার্তাগুলো দুইটি রাষ্ট্রের দুটি প্রধান দ্বিমুখী, এটা তদন্ত করার তৃতীয় পক্ষ লাগবে কিনা। পুরো বিষয়টা একটা ক্যামোফ্লাজ। সাগররুনি হত্যার ঘটনাটা শুরু থেকেই এক ধরনের ধোঁয়াশা। কিন্তু এটি কি প্রফেসর ইউনূস সরকারকে বিব্রত করার কোনো হীন নকশা বলে আপনি মনে করেন? আমি সেটা মনে করি না, কারণ সাগররুনি কেসটা তো নতুন না। যখন প্রফেসর ইউনূস সরকার কিন্তু এসে বলেছে যে একেবারে টপমোস্ট প্রায়োরিটির যে বিষয়গুলো আছে এর মধ্যে অত্যন্ত সংবেদনশীল এবং সকল মানুষ, বিশেষ করে সাংবাদিক সমাজের একেবারেই চরম আগ্রহ ছিল এই বিষয়টি নিয়ে, এবং প্রফেসর ইউনূস সরকার কিন্তু এসেই এই মামলাটিকে, প্রফেসর ইউনূসের সরকারকে বিব্রত করার চেয়ে আমি মনে করি অন্য সাগররুনি হত্যার পেছনে যে বিরাট রাঘববোয়াল চক্র জড়িত, এটা তো আমরা এখন ধারণা করি। ফলে তারা সামটাইমস কি রাষ্ট্রের চেয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে অধিকতর শক্তিশালী। যদি এত শক্তিশালী না হয় তাহলে 117 বার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আইন শৃঙ্খলা সময় নিল না। সেটি তো ফ্যাসিজমের সময়ের আলোচনা গেল। এখন তো যারা রাষ্ট্রের ইকোনমিক্যালি পাওয়ারফুল, সোশ্যালি পাওয়ারফুল, তারা সবসময় পাওয়ারফুল। অর্থনৈতিকভাবে যারা বড় ব্যবসায়ী, বড় পাওয়ারফুল, যদি কেউ না কেউ যুক্ত থাকে এর সঙ্গে, তাহলে তারা অনেক কিছুই পারে। এবং তাহলে কি মানে আমিন ভাই, আমার কিন্তু আর একটা ব্যক্তিগত প্রশ্ন জন্ম নিয়েছে যে সেই কালো অর্থ বা সেই বৃত্তের কাছে অভ্যুত্থান কি হেরে যাবে? একদম উপসংহারে যাওয়া কঠিন। মানে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই একটা কেস দিয়ে, শুধু সাগররুনি হত্যা মামলার কেসটা দিয়ে আপনি অভ্যুত্থান বিফলে যাবে এই উপসংহারে আমি যেতে চাই না। আমি এখন আমরা প্রশ্ন তুলতে পারি যে, এবং আপনি দেখবেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা কথা বারবার বলছে যে সরকারের মধ্যে, প্রশাসনে, পুলিশে, সশস্ত্র বাহিনীতে, সব জায়গায় তো আগের সরকারের যারা বেনিফিশিয়ারি তারা তো এখনো আছেন। তো সবাইকে তো আপনি ওভারনাইট চাকরিচ্যুত করতে পারবেন, এটা প্র্যাকটিক্যালও না। এটা ফেড আউট করতে হবে, ফেড আউট ধীরে ধীরে করবেন, সেটা হচ্ছে। তাহলে এর মধ্যে কেউ না কেউ যদি স্যাবোটাজ করতে চায়, এটা আমরা এর প্রমাণ ছাড়া বলা কঠিন। হয়তো কেউ চাচ্ছে, অথবা হতে পারে যে সত্যিই পুড়েছে। কিন্তু এখনো আমার সন্দেহচ্ছন্ন যে পুলিশ যে স্টেটমেন্টটা দিল এটা তো রাষ্ট্রপক্ষের সঙ্গে মিলছে না। তাহলে কোথাও একটা ঘাপলা আছে। এই ঘাপলাটা বের করার দায়িত্ব আমাদের সাংবাদিকদের। সেটি শুধু কি সাংবাদিকদের দায়িত্ব? এর মধ্যে তো রাষ্ট্রের দায় পড়েই গেছে। রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই, সাংবাদিকদের দায় না, সাংবাদিকদের দায়িত্বের মধ্যে পড়ে। দায় কিন্তু দায়িত্বই বলছি, দায়িত্ব তাদের। রাষ্ট্রের হচ্ছে দায়। রাষ্ট্রকে এখন দুটি পক্ষকে, রাষ্ট্রপক্ষকেও এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও ব্রিফ করে খোলাসা করতে হবে যে আসলে নথি পড়ে নাই, এই যে হচ্ছে নথি। আর রাষ্ট্রপক্ষ যদি বলে হ্যাঁ পুড়ে গেছে, তাহলে বলতে হবে যে হ্যাঁ আসলে আমরা পাই নাই। তখন জনগণ উইল ডিসাইড যে আসলে কি ঘটেছে, বা তখন আমরা আরো ইনডেপথ রিপোর্ট করবার সুযোগ পাবো। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, আমি চাপ ঠিক বলবো না, শব্দটি হচ্ছে তাগাদা দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন এবং নিত্য নতুন ইস্যু সামনে আসছে। কেউ সংস্কার, কেউ আগে নির্বাচন, এরকম নানান কথা। আবার ইদানিং একটি সিটিজেন চার্টারের ইস্যুটি এসেছে যে আগে সিটিজেন চার্টারে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে, তারপরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি পরিষ্কার করা যাবে। বাট প্রধান উপদেষ্টা খোদ বলেছেন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, জুনের মধ্যে, এবং
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার তিনি কিন্তু বলেছেন যে জুন তো জানুয়ারিও হতে পারে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে আগামী রমজানের আগে তারা আরবিতে চলে গেছেন। হ্যাঁ, ফেব্রুয়ারিতে না সেটা রমজানের আরবি আগে মাস মেনশন করেছেন আচ্ছা, তারা। আচ্ছা, আচ্ছা। তারা ইংরেজিকে এড়িয়ে আরবি মাস মেনশন করেছেন। সেক্ষেত্রে ওখান থেকেও এক ধরনের তাগাদা আছে। এবং কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, যার নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, সেই রাজনৈতিক দলটি বলছে প্রশাসনের সর্বত্র বিএনপির নিয়ন্ত্রণে এই পরিস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যদিও তাদের দুইজন প্রতিনিধি এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে। তাহলে এটি কি এক ধরনের সেই পুরনো ট্যাগিং সংস্কৃতির মধ্যে আমরা ফিরে যাচ্ছি কিনা? আপনার অনেকগুলো প্রশ্ন, আমি একদম ডিসেম্বর টু জুন প্রসঙ্গে বলি। নাগরিক হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে যতটুকু পলিটিক্স ফলো করি, তাতে আমার মনে হয় না বা আমার বিশ্বাস হয় না যে ডিসেম্বরে নির্বাচন হবে, আগামী ডিসেম্বরে। এমনকি আগামী বছরের জুনে যে টাইমলাইনটি প্রধান উপদেষ্টা দিয়েছেন, যে প্রথমে উনি কিন্তু বলেছিলেন যে যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে, বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে। এখন কিন্তু উনি সরে গেছেন একটু, এখন ডিসেম্বরের মধ্যে বলছেন না, এখন বলছেন যে ডিসেম্বর থেকে জুন, তার মানে নট বিফোর ডিসেম্বর। ডিসেম্বরে নির্বাচন হবে এটা আমার মনে হয় না, বিশ্বাস হয় না। জুনের মধ্যেও নির্বাচন হওয়া এখন পর্যন্ত আমার কাছে মনে হয় খুবই কঠিন। অনেকগুলো ঘটনা ভেতরে ভেতরে ঘটছে বলে আমরা মনে করি। ধরেন এই সরকারের যারা অন্যতম প্রধান স্টেক হোল্ডার, আপনি যার কথা বললেন নাহিদ ইসলাম, তাদের যে দল এনসিপি, আপনি একদম শুরু করেছিলেন নির্বাচনের ট্রেনে উঠেছে দেশ। আমার মনে হয় না ট্রেনে উঠেছে, কারণ সরকার আসলে এখন পর্যন্ত সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, সরকারের যে কথাবার্তা, তাদের যে সংস্কার নিয়ে স্ট্যান্ড, সবকিছু মিলিয়ে আমার মনে হয় না যে তারা নির্বাচনের মুডে আছে। এটা আমি আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে বলছি, সরকার নির্বাচনের মুডে নাই। সরকারের যেন অন্যতম প্রধান স্টেক হোল্ডার এনসিপি নির্বাচনের মুডে নাই। ইভেন জামায়াত ইসলামী 16 তারিখে বলেছিল যে তারা রোজার আগে নির্বাচন চায়, কিন্তু তারা পরদিনই তারা সেখান থেকে সরে গেছে। তারা কিন্তু আবার বলেছে যে না, সংস্কার হতে হবে। অর্থাৎ এখন এনসিপি এবং জামায়াতের সুর কাছাকাছি, এনসিপি জামায়াত এবং সরকারের সুর কাছাকাছি। এখন নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চায় কে? শুধুমাত্র বিএনপি এবং তার যারা এলাই অন্যান্য ছোট দল, কম্পারেটিভলি মিত্রদের ছোট দল, সেই সব দলের খুব একটা গুরুত্ব আছে বলে পলিটিক্সে আমার মনে হয় না। বাংলাদেশের পলিটিক্সে বরাবরই আপনি জানেন দ্বিদলীয় পলিটিক্স, আওয়ামী লীগ বিএনপি। এখন যদি একটা আওয়ামী লীগকে বাদ দেন, তাহলে এখন একটা বড় শক্তি জামাত এবং আগামী দিনের বড় শক্তি এনসিপি। এটা আমরা যেভাবেই বলি না কেন, তাহলে যতক্ষণ পর্যন্ত বিএনপি, জামায়াত এবং এনসিপি তিনটি দল নির্বাচনের ব্যাপারে একটা জায়গায় ফোকাসড না হবে, যে হ্যাঁ তিনটা দল একসঙ্গে বলবে যে জুনের মধ্যে ইলেকশন হতে হবে, ততক্ষণ পর্যন্ত জুনের মধ্যে নির্বাচন হবে এটা আমার মনে হয় না। কারণ বিএনপি একা বা তার যারা এলাই, তারা যতই বলুক ডিসেম্বরের মধ্যে কিংবা জুনের মধ্যে, ইভেন প্রধান উপদেষ্টা নিজেও যদি বলেন যে জুনের মধ্যে ইলেকশন, কিন্তু এনসিপি এবং জামাত যদি ওই জায়গায় স্ট্যান্ড করে যে না, তারা যে কাঙ্ক্ষিত সংস্কার চাচ্ছে এনসিপির ভাষায় মৌলিক সংস্কার, এবং তারা মৌলিক সংস্কার বলতে যেসব বিষয়কে ফোকাস করছে সেগুলো খুব সহজ না, একটা লম্বা সময় লাগবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জামায়াত, এনসিপি, বিএনপি একসঙ্গে না বলবে যে নির্বাচন দেন বা রোডম্যাপ ঘোষণা করেন বাই জুন, ততক্ষণ পর্যন্ত সরকার নির্বাচনের ট্রেনে উঠবে বলে আমার মনে হয় না। তার মানে কি সরকারের একার হাতে এখন নিয়ন্ত্রণ? অবশ্যই নাই, সরকারের হাতে তো নাই। আর সরকার আরেকটা জিনিস বোঝেন যে এই সরকার এসছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। বিগত দিনের কেয়ারটেকার সরকারের সঙ্গে এর তুলনা করবার সুযোগ নাই। কেয়ারটেকার গুলো ছিল 3 মাসের জন্য, অনেক আলাদা, এবং এরা এসছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ভাঙাচোরা অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছে। তারা চাইবেই একটা মৌলিক বা বেসিক কিছু জায়গা সংস্কার করতে। এবং এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন, ছাত্ররা যারা এখন এনসিপি করলো, তারা কি চাইবেন যে এত বড় একটা আন্দোলন, জীবনের ঝুঁকি নিয়ে? এদের তো অনেকে, শেখ হাসিনার সরকার যদি টিকে যেত, এখন যাদেরকে আমরা দেখছি ফ্রন্ট লাইনে, এদের তো একটা বড় অংশই কি আমরা খুঁজে পেতাম না, তাই না? তাহলে এরা জীবনের ঝুঁকি নিয়ে মুভমেন্টটা করলেন। এখন জুনের মধ্যে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা মেনে নেবে? তারা কি চাইবে না এই যে আন্দোলনের ফলে যে সরকারটি এলো? তাহলে তো প্রশ্ন দাঁড়ায় যে ক্ষমতার কাঠামোর মধ্যে অন্য কেউ ক্ষমতায় আসার ম্যাচুরিটি অর্জন করবার জন্যই সরকার অপেক্ষা করতে হবে। এটা কি ডেমোক্রেসি? তাহলে ডেমোক্রেসির মধ্যে কি আপনি আদৌ আছেন বা ছিলেন? আমরা তো ডেমোক্রেসির স্বপ্নই যেতে চান, কিন্তু সরকারের যে যুক্তি যে তারা মনে করে যে একটা কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত যদি সে নিয়ে যেতে না পারে, সেটা নির্বাচনী ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, তার আগে নির্বাচন দিলে এটা ফেল করবে। কারণ আগের মতোই আবার যেই সরকার আসবে তারা একই ট্রেনে হাঁটবে, একই পথে হাঁটবে। আপনি জানেন যে আগস্টের পরে বিভিন্ন জায়গায় একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ধরনের চাঁদাবাজির খবর আসছে, মারামারির খবর আসছে, ইভেন সরকারি অফিসগুলো আপনি খবর নেন, আপনি যে কোনো জায়গা, আপনি আপনার গ্রামের বা আপনার শহরের যে কোনো একটা সরকারি অফিসে খোঁজ নিয়ে দেখেন সেখানে কোনো ধরনের মিনিমাম দুর্নীতি, অপরাধ কমেছে কিনা।
কোথাও যদি মিনিমাম কোনো রূপ বদল বা হাত বদল হয়েছে, হয়েছে, ইভেন কোথাও কোথাও আমি পার্সোনালি খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে করাপশন আরো বেড়েছে, তাহলে আপনি এই যে সিস্টেমটা মিনিমাম যদি চেঞ্জ করতে না পারেন, এই সরকারের 8 মাস হয়ে গেছে, কোথায় কতটুকু সংস্কার হলো আমি জানি না, কিন্তু সরকার যদি এখন যদি সংস্কার কমিশনের রিপোর্টের উপরে কাজ করছে, কিন্তু একটা মিনিমাম জায়গায় যদি আপনি নিয়ে না গিয়ে নির্বাচনটা দিয়ে দেন, তারপরে যদি বিএনপি হোক বা একটা কোয়ালিশন সরকার যেই আসুক না কেন, দেশ আগের জায়গায় যাবে কিনা এই কোশ্চেনটা এনসিপির মধ্যে আছে এবং সরকারের মধ্যে আছে। কিন্তু ধীরে ধীরে আমিন ভাই আমরা তো আগের জায়গায় ফিরছি। আমরা গত এক সপ্তাহ যদি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তের দিকে তাকাই, আমরা দেখছি যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিন্তু প্রকাশ্যে এবং ধীরে ধীরে তারা শক্তি সঞ্চার করে তাদের মিছিলগুলো বড় হচ্ছে। এটি কি অন্য ধরনের কোনো আলামত বা ইঙ্গিত দেয় কি? না, একটা রাজনৈতিক দল, আপনি আওয়ামী লীগকে মাইনাস করার কথা বলছেন, আমি মাইনাসের কথা বলছি যে মাইনাস করার কথা কেউ কেউ বলছে, নির্মূল করার কথা বলছে, কিন্তু একটা জিনিস হিস্টোরিক্যালি ফ্যাক্ট মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এবং সবচেয়ে দীর্ঘ সময় শাসন করেছে, যে প্রক্রিয়াই হোক, নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করে হোক, যেভাবেই হোক, সে টানা 15 বছর যে দল ক্ষমতায় ছিল, ওই 15 বছর প্রচুর বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছে, সেটা সরকারে, ব্যবসায়ীর মধ্যে, ইভেন আমাদের সাংবাদিকদের মধ্যে প্রচুর বেনিফিশিয়ারি তৈরি হয়েছে সব সেক্টরে। তাহলে এই 15 বছর ক্ষমতা থাকার পরে যখন সে তার পতন হলো, তারপর ওই যে বেনিফিশিয়ারি গ্রুপ যারা, তারা বসে থাকবে কেন? এক। আর দুই, একটা রাজনৈতিক দলের যদি অভ্যুত্থানের মুখে পতন হয়, সে তো চাইবেই নতুন করে মানে মুভমেন্ট করতে, নতুন তার শক্তি জানান দিতে। কিন্তু আওয়ামী লীগের জায়গা থেকে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা বা তার শক্তি জানান দেয়, আওয়ামী লীগের পক্ষে পাল্টা অভ্যুত্থান করার আমার মনে হয় কঠিন। কারণ আপনি দেখেন যে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতারা কেউ কিন্তু অ্যাক্টিভ নাই, একটা বিরাট অংশ জেলে, না তারা হয়তো দেশে নেই, বাট দে আর অ্যাক্টিভ। দেশে যারা একটা বড় অংশ তো জেলেও তো, আর দেশের বাইরে থেকে আপনি দেশের মধ্যে কি মুভমেন্ট করবেন? এই যে 10 জন 12 জন 15 জন দেশের বাইরে থেকেই তো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিএনপি কে শক্তিশালী করেছেন। কিন্তু মাঠ পর্যায়ে বিএনপির যে লোক, যে শক্তি, সেটা কি এখন আওয়ামী লীগের আছে বলে আপনার মনে হয়? আওয়ামী লীগের সেই লোকগুলো তো পালিয়ে যায়নি, তারা তো দেশেই আছে। না, কিন্তু আওয়ামী লীগ যদি এখন আমরা নানান ভাবে শুনছি যে তারা ঢাকামুখী একটা চেষ্টাটা আওয়ামী লীগ করবে, এটা স্বাভাবিক। কারণ আওয়ামী লীগকে একটা অভ্যুত্থানের মধ্যে হটিয়ে দেওয়া হয়েছে, তো সে চাইবে না তার মতো করে আবার দাঁড়াতে। এই আওয়ামী লীগের জায়গা থেকে এটা তো তার না হলে তো সে তো পলিটিক্যাল পার্টি হিসেবে এক্সিস্ট করবে না, তাকে তো দাঁড়াতে হবে। সে মিছিল করবে, সরকার হুমকে দিয়েছে যে মিছিল করলেই প্রতিহত করতে হবে, এবং যদি কোনো পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো সরকারের কাজ করবে, আওয়ামী লীগের কাজ করবে। মাঝখানে যেটা হবে, সমস্যাটা হলো যে আমরা সাধারণ নাগরিকদের জন্য একটা প্রবলেম তৈরি হয়ে যাবে, যে দেশটা যত আনস্টেবল হবে, আপনার আমার জীবনটা তত বেশি মানে ভালনারেবল হবে। এটা হচ্ছে মূল রিস্কের জায়গা। কিন্তু সেখানে তো প্রফেসর ইউনূস সরকারের উপরে জন আকাঙ্ক্ষা এবং জনগণের এক ধরনের আস্থা আছে। সেই আস্থার উপরে ভর করেই তো ইউনূস সরকার গঠিত হয়েছে। সেই আস্থা কি তাহলে চিড় ধরবে কিনা, ধরতে পারে কিনা? আপনি খেয়াল করেন, এই সরকারটি গঠিত হয়েছিল একটা রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে, রাইট? এবং প্রথমে আমরা এরকমও শুনেছিলাম যেটি জাতীয় সরকার হবে, কিন্তু পরে দুই একটি রাজনৈতিক দলের আপত্তির মুখে জাতীয় সরকার হয় নাই। কারণ ওনারা ভেবেছিলেন যে জাতীয় সরকার হয়ে গেলে সরকারটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, কারণ জাতীয় সরকার হলে সেখানে সব দলের স্টেক থাকতো। তো এর কারণে হয়তো কেউ কেউ ভেটো দিয়েছে না, জাতীয় সরকার প্রয়োজন নাই। ওনারা ভেবেছিলেন যে দ্রুততম সময় এই সরকার নির্বাচন দিয়ে চলে যাবে, কিন্তু এই সরকার দ্রুততম সময় নির্বাচন দিয়ে চলে যাবে না, এটি হয়তো ওনারা তখন বুঝতে পারেন নাই বলে আপনি খেয়াল করবেন, আগস্টের পরে প্রথম 2-3 মাসে এই সরকারের ব্যাপারে বিএনপির যে অবস্থান ছিল, সেই জায়গাটা কিন্তু এখন আস্তে আস্তে শিথিল হচ্ছে। যদিও বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেছেন যে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবার প্রয়োজন মনে করেন না, কারণ সরকারটা তাদেরই। কিন্তু নির্বাচন ইস্যুতে কিন্তু আমরা দেখি যে সরকারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে। বিশেষ করে 16 তারিখে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে মির্জা ফখরুল বললেন যে আমরা অসন্তুষ্ট। তো একটা বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির সেক্রেটারি জেনারেল যখন সরকার প্রধানের সঙ্গে বৈঠক করে সে ওপেনলি বলেন যে আমরা অসন্তুষ্ট, তার মানে তো একটা চিড় ধরেছেই। সেই চিড় ধরেছে বিএনপির সঙ্গে সরকারের। কিন্তু এখানে স্টেক তো শুধু বিএনপি না, এই সরকারের একটা বড় শক্তি হচ্ছে ছাত্ররা এবং জামাত। যদি সরকারের, আমি স্টেক হোল্ডার বলে তারা মাইন্ড করবে কিনা জানি না, কিন্তু জামাতের সমর্থন তো সরকারের উপরে আছে। ফলে সমস্ত পার্টিগুলোকে যতক্ষণ পর্যন্ত একটা জায়গায় তারা না আসতে পারছে সংস্কার প্রশ্নে এবং নির্বাচন প্রশ্নে, ততক্ষণ পর্যন্ত এই ক্যামোফ্লাজটা থাকবে। এই ক্যামোফ্লাক্স ভেঙে তো আমাদের সম্ভাবনার পথেই যেতে হবে। কিন্তু যে এনসিপিকে ঘিরে এত জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই এনসিপি কি তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে? আমরা দেখেছি গত 2-3 দিন ধরে বা তারও বেশি কিছু সময় ধরে বিভিন্ন জায়গায় এনসিপির কিছু নেতা এবং নেতৃত্বস্থানীয় কিছু ব্যক্তিদের ঘিরে নানান ধরনের
আলোচনা বলবো না, সমালোচনা বেরিয়ে আসছে, একদম যুগ্ম আহ্বায়ক বোধহয় উনি। হ্যাঁ সমালোচনা বেরিয়ে এসছে, যেটি আসলে আমাদেরকে হতাশ করে। আকাশ সমান সম্ভাবনা যেখানে, সেখানে যদি এরকম ঘটনা ঘটে তখন আপনি সেই জায়গাটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এটা আমরা অনেকবার বলেছি যে এই ছাত্রদের দলের ব্যাপারে প্রতি মানুষের বা রাজনৈতিক দলের যে প্রত্যাশাটা ছিল, এই প্রত্যাশাটা, এই সম্ভাবনাটা তারা নিজেরাই নষ্ট করছেন। শুরু থেকে আপনি খেয়াল করবেন যে দলের বা এরা যখন পার্টি করে নাই, যখন তারা এটা ছিল জাতীয় নাগরিক কমিটি, তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন থেকেই এই দলের বা এই সংগঠনের কয়েকজন স্পেসিফিক নেতার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার ঢং বা তাদের যে এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ, এটা মানুষ কিন্তু পছন্দ করে নাই। এবং তাদের এই অ্যাটিটিউড কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও, এবং তাদের কথা অ্যাটিটিউডের মধ্যে একটা জিনিস ছিল যে সবটা আমরাই করেছি, সবটা আমরাই। কিন্তু এই জুলাই অভ্যুত্থানটা তো শুধু একটা গোষ্ঠী করে না, ছাত্ররা ফ্রন্ট লাইনে ছিলেন, কিন্তু জুলাই অভ্যুত্থানের পেছনে তো জামাত, শিবির, বিএনপি অ্যাক্টিভলি, মানে তারা 89তম মিনিটের খেলোয়াড়, রাইট, শেষ দিক। কিন্তু বিএনপি জামাত কেন সামনে আসে নাই? কারণ তখন এটা কৌশল ছিল তাদের, ছাত্ররাই সামনে ছিল। এখন ছাত্ররা যদি মনে করে যে না, আমরা ছাড়া এই মুভমেন্ট হতো না, আমরা ছাড়াই সরকার পতন হতো না, সেটা তাদের সমস্যা। কিন্তু আপনি যে প্রশ্ন করলেন তাদের জনপ্রিয়তা বা তাদের প্রত্যাশাটা পূরণ করতে পারছে, আমার কাছেও এটা মনে হয় যে তাদের প্রত্যাশার পূরণ করবার ক্ষেত্রে তাদের এই যে অভ্যন্তরীণ প্রবলেমগুলো অনেকগুলো সমস্যা তৈরি করছে। কারো কারো বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ আসছে, তার বিলাসী জীবন রিপোর্ট হয়েছে, তাদের এত দামি গাড়ি, এখন বলছেন যে অমুক গিফট করেছেন। অমুক কেন গিফট করেছেন? হান্নান মাসুদ একটা কালকে আগে কেন গিফট করেন, আগে করেন। হান্নান মাসুদ সম্ভবত কালকে বললেন যে একজন জামাতপন্থী ব্যবসায়ী তাকে গাড়ি দিয়েছেন। জামাতপন্থী ব্যবসায়ীর কি স্বার্থ আপনাকে গাড়ি দেবে? আপনাকে, আমাকে তো দেয় না, তাকে এর আগেও তো আগে তো দেয় নাই। তাহলে এই যে অভ্যুত্থানের পরেই আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, দামি গাড়িতে চড়ছেন, বিশাল অফিসে গিয়ে আপনি সেলফি দিচ্ছেন যে অফিস করছি আলহামদুলিল্লাহ, এগুলো মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করছে যে 8 মাসে কি আলাদিনের চেরাগ আপনার হাতে গেল যে আপনি এই লাইফস্টাইল? আপনি তো এখন পর্যন্ত পার্টি তো নিবন্ধন করেন না। এই ধরনের পরিস্থিতি, এই ধরনের পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট করবার কারণেই কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এবং যত এই ছাত্রদের দল এবং একজনের বিরুদ্ধে তো সুনির্দিষ্ট অভিযোগ এলো বলে তাকে কালকে সাময়িক সাসপেন্ড করা হলো, এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরাও শুনেছি। তো এরকম অভিযোগ আরো কতজনের বিরুদ্ধে আছে সেটা এনসিপি প্রকাশ করুক। এবং সত্যি সত্যি তাকে এনসিপি কেন সাময়িক বহিষ্কার করলো, আমার মনে হয় যে এটা তার পরিষ্কার করে নাই। কিন্তু তাদের উচিত হবে ফর্মালি এটা ব্রিফিং করে, কিংবা তাদের যে ফেসবুক পেজ খুবই অ্যাক্টিভ, তাদেরও শ্বেতপত্র প্রকাশ করা উচিত। এবং নাহিদ ইসলাম ছাড়া কেউ কিন্তু সম্পদের হিসাব দেন নাই। ফলে এই দলের কিংবা সরকারেরও যারা যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন, আমরা প্রত্যাশা করি যে সবাই সম্পদের হিসেবটা অন্তত দেন। তাহলে হবে কি, আমরা ওনারা যখন ভবিষ্যতে আরো বড় নেতা হবেন, যেটা আমরা যেটা প্রত্যাশা করি, ফলে ওনাদের এই যে বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, বিশেষ করে কয়েকটা জায়গায় সাধারণ মানুষ, আমার কাছে মনে হয় দলমত নির্বিশেষে ওনাদের উপরে ক্ষোভের একটা বড় জায়গা হচ্ছে সংস্কার আমরা সবাই চাই, একটা ডেমোক্রেটিক মানে পরিবেশ তৈরি হোক আমরা চাই। কিন্তু আপনি বাংলাদেশের হিস্ট্রিক্যালি মীমাংসিত বিষয়গুলোকে আপনি যখন আঘাত করেন, ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আপনি শেখ হাসিনা শাসনামল নিয়ে অনেক প্রশ্ন করেন, কিন্তু আপনি যখন আলোচনার খাতিরে ডিবেট করতে গিয়ে সংবিধান ছুঁড়ে ফেলবেন, কবর রচনা করবেন, ৭১কে মেলাইন করে দিবেন এবং ৭১-এর ন্যারেটিভ দিবেন আপনি জামাতের ন্যারেটিভে। জামাতের ন্যারেটিভে আমি তো ৭১ বুঝতে চাই না। জামাত তো ৭১-এর মানে পরাজিত শক্তি। ৭১-এর জামাতের ন্যারেটিভ তো পাকিস্তানি ন্যারেটিভ, তো আপনি পাকিস্তানি ন্যারেটিভ না। তাহলে আপনার সঙ্গে আমি রাজনৈতিক বিরোধ বিষয়ে দ্বিমত আমার থাকবে, কিন্তু আমার তো একটা জায়গায় ইউনাইটেড থাকতে হবে। ৭১ প্রশ্নে আমার তো মানে জাতিগত ঐক্য থাকতে হবে। এই এনসিপি বা এই ছাত্রদের দলের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা তারা নষ্ট করছে। আমার যেটা মনে হয়, এই কয়েকটা বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউডের বাইরেও তারা হিস্ট্রিক্যালি এমন কিছু বিষয় নিয়ে সামনে নিয়ে আসছে যেগুলো দরকার ছিল না। তারা শুধুমাত্র ডেমোক্রেসি এবং তারা যে ফ্যাসিস্ট আগের সরকারকে বলে, তাহলে ফ্যাসিস্ট সরকার তৈরি হবে না এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্য তাদের কর্মসূচিটা কি, তারা সেটা ঘোষণা করুক। তারাই তো এক ধরনের ফ্যাসিস্ট, চাপিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, এক ধরনের চাপিয়ে কেন দিবেন? এটাই তো ফ্যাসিজম। হ্যাঁ, মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেকে বলছে যে আপনারা যা চাচ্ছেন, যেভাবে বলছেন, এটা এক ধরনের ফ্যাসিজম। ফলে এটা হলে তো জনগণের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন হবে। শেষ করতে হচ্ছে আমিন ভাই। তারপরে বিএনপি আজকে সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি আজকে একটি বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে, ঐক্যমত কমিশনের সেই বৈঠক থেকে বেরিয়ে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় অটল অবস্থান ব্যক্ত করেছেন এবং তারা আইনের শাসন প্রতিষ্ঠা এই ইউনূস সরকার করবেন বলে বিশ্বাস করেন এবং ইউনূস সরকারের সফলতা তারা প্রত্যাশা করেন এবং একই সঙ্গে যৌক্তিক সংস্কারের পক্ষে তারাও অবস্থান নিয়ে দ্রুত নির্বাচন প্রত্যাশা করেন। এই জায়গাটা কি আপনি কিভাবে? একদম সহজ হিসাব। যৌক্তিক সংস্কারের মানেটা কি?
আপনার কাছে যেটা মানে যৌক্তিক, গণতন্ত্র ফেরাবার জন্য যে পথটুকু আমি সেটাই দরকার। বলছি যে সংস্কার শব্দটা আপনি যদি এখন আপনার অফিসের নিচে গিয়ে 10 জন লোককে প্রশ্ন করেন, ভাই সংস্কার বলতে আপনি কি বোঝেন, চায়ের দোকানদারের ব্যাখ্যা এক, রিক্সাওয়ালার ব্যাখ্যা এক, ছাত্র রাজনীতি করেন তার ব্যাখ্যা এক, এনসিপির ব্যাখ্যা এক, বিএনপির ব্যাখ্যা এক। ফলে সংস্কার শব্দটা কোট আন কোট রাখলে এটা এক একজন মানুষের কাছে এক এক রকম পারসেপশন ভিন্ন হবে। এখন বিএনপি যেটাকে বলছে যৌক্তিক সংস্কার, তারা বারবার যেটা বলছে নির্বাচনকে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করবার জন্য যতটুকু সংস্কার লাগে সেটা হচ্ছে কেয়ারটেকারকে ফিরিয়ে যদি আপনি আনেন, এটা হচ্ছে 1 নম্বর সংস্কার। অর্থাৎ আগামী নির্বাচনটা যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যায় এবং সেই নির্বাচনে সরকার যদি কোনো ধরনের প্রভাব বিস্তার না করে এবং মানুষ যদি বিশ্বাস করে যে হ্যাঁ তারা ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, ভোট দিয়ে বাড়িতে এসেছে, নির্বাচনে ফলাফলটা সব দল মেনে নেয়, এইটার চেয়ে বড় সংস্কার আর হয় না। এক। দ্বিতীয় সংস্কার হচ্ছে এই সরকারের জন্য যেটা, যে আপনি বাজারটাকে মানুষের স্বস্তির মধ্যে রাখতে পারেন, ইলেকট্রিসিটি জ্বালানির সেক্টরটা যদি ঠিক রাখতে পারেন, হ্যাঁ মানুষ তার দৈনিক প্রয়োজনের জন্য যে বাজারে গিয়ে রাষ্ট্রীয় সেবা নিতে গিয়ে যে হয়রানির শিকার হয়, দুর্ভোগের শিকার, সেটি যদি আপনি মিনিমাইজ করতে পারেন তাহলেই মানুষ হ্যাপি। এইটি তার কাছে বড় সংস্কার। এবং দিন শেষে টেনশন ফ্রি ঘুমাতে পারলে সেটাই তার জন্য বড় সংস্কার, শান্তির জীবন। রাইট। ফলে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যৌক্তিক সংস্কার, এটা নিয়েও বিতর্ক হবে যে যৌক্তিক সংস্কার কি। ওনার কাছে যেটা যৌক্তিক, এনসিপির কাছে সেটা যৌক্তিক না, জামাতের কাছে সেটা যৌক্তিক না। আবার আমি শেষ করি এই জায়গা থেকে, আপনি নির্বাচনের রোডম্যাপ ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত এই 3টি প্রধান দল এক হয়ে না বলছে সরকারকে বা চাপ দিচ্ছে যে আমরা এতদিনের মধ্যে নির্বাচন চাই, ততক্ষণ পর্যন্ত সরকারের পক্ষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা কঠিন। তার মানে নির্বাচনী নাটাই সরকারের হাতে নেই, এককভাবে সরকারের হাতে নেই। জি, আমরা শেষ করব 2 মিনিটের মধ্যে। আমরা আজকে একটি জাতীয় দৈনিকে দেখলাম, আমাদের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের ইস্যুতেই ডক্টর ইউনূসের কথা বিশ্বাস রাখতে হবে রাজনৈতিক দল। অবশ্যই তিনি একজন আমরা শেষ করব শ্রদ্ধেয় মানুষ, ওনাকে ওনার একটা ইন্টারন্যাশনাল। এই বিশ্বাসের ব্যাখ্যাটা কিভাবে? বিশ্বাস আমরা করব কখন? আপনি আমাকে বিশ্বাস কখন করবেন? যখন আপনি পরীক্ষা, মানে আমাকে আপনি টাকা দিলেন, সময় মতো আমি ফেরত দিয়েছি, তখন আপনি বললেন আমিন ভাই বিশ্বাসযোগ্য লোক। তো ওনাকে 8 মাস তো দায়িত্ব পালন করলেন আপনি, তা 8 মাস আমরা দেখেছি আপনি কি কি পারবেন, কি কি পেরেছেন। এক ধরনের আস্থা হয়তো তৈরি হয়েছে মানুষের। তো এই বিশ্বাস যে আমরা করবো সেই দায়িত্বটা ওনার, বিশ্বাসটা জনগণকে দিতে হবে। কিন্তু শুধুমাত্র ওনার উপরে সবকিছু নির্ভর করবে বলে আমার মনে হয় না, কারণ রাজনীতির বাইরেও অনেকগুলো ঘটনা ঘটছে যেটা আমরা কম আলোচনা করছি। আপনি খেয়াল করবেন যে বাংলাদেশ মায়ানমার সীমান্তে অনেকগুলো ঘটনা ঘটছে। একটা সংবাদ গতকালকেই এসছে একাধিক গণমাধ্যমে যে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে ঢুকে জলকেলি করে গেছে। আরাকান আর্মি একটা সশস্ত্র গোষ্ঠী মিয়ানমারের আর একটা দেশের, তারা বাংলাদেশের সীমান্তে ঢুকে জলকেলি করে যায় কি করে? সেখানে আমার সীমান্তরক্ষী বাহিনীর তরফে আমার একটা ব্যাখ্যা দরকার, সরকারের ব্যাখ্যা দরকার। আরাকান ইস্যুতে অর্থাৎ রাখাইন ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে আগামী দিনগুলোয় ওইখানে কি কি অস্থিরতা তৈরি হয় তার উপরে নির্ভর করবে আপনি আদৌ নির্বাচনটি ডিসেম্বর কিংবা জুনের মধ্যে করতে পারবেন কিনা। ফলে সেক্ষেত্রে আপনার উপরে যে বিশ্বাস বা আস্থা তৈরি হয়েছে, ওই পরিস্থিতি আপনি কি করে সামাল দেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা কতটুকু আপনার উপরে আস্থা এবং বিশ্বাস রাখবো। জি, ধন্যবাদ আমিন আল রশিদ ভাই। প্রিয় দর্শক, আমরাও শেষ পর্যন্ত আস্থা এবং বিশ্বাস রাখতে চাই প্রফেসর ইউনূসের হাত ধরেই শান্তি এবং স্বস্তি ফিরবে, একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।